আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবকিছু কি দেখা যাচ্ছে? আজকে একটু আমার বাসায় কাজ করছে তো পরে, তাই একটু শব্দ হচ্ছে, সবার হয়তো একটু ডিস্টার্ব হতে পারে। তো আজকে আমরা ক্লাস করার চেষ্টা করব, যতই ডিস্টার্ব হোক তারপর আমাদের কি ক্লাস শেষ করতে হবে। তো আজকে হচ্ছে একজন মেবি নতুন জয়েন করছেন, তো একটু পরিচয় দেবেন। নতুন যে আপু জয়েন করছেন, নতুন কে কে জয়েন করছেন? আজকে একদম প্রথম ক্লাস। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, তো গতকালকের ক্লাসটা আমাদের প্রবলেমের কারণে রেকর্ড হয়েছিল না, তো আজকে ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নেই। আজ থেকে সব ক্লাসই রেকর্ড থাকবে। তো আমরা শতকরা চ্যাপ্টার করছিলাম, আজকে আমাদের শতকরা চ্যাপ্টারের সব ম্যাথ শেষ হয়ে যাবে। তো আমি বলছিলাম যে জটিল ম্যাথগুলো করতে হবে, কিন্তু সবার যে জটিল ম্যাথ থেকে মুখ ফিরিয়ে নিলে হবে না। সহজ ম্যাথ যেমন থাকবে, জটিল ম্যাথ হোক ওরকমই থাকবে। তো তিনটা সহজ থাকবে, একটা কঠিন থাকবে, তো কঠিনটার উপরে বেশি গুরুত্ব, সহজগুলো এমনি পাবেন। তো শতকরা যেটা শেষ প্রশ্ন ছিল, একটা অঙ্ক বাকি ছিল, ওই অঙ্কটা করলে আমাদের মূলত শতকরার মোটামুটি শেষ হয়ে যাবে। তো অঙ্কটি তুলুন। একটি নির্বাচনী জি বলেন। আজকে রেকর্ড ক্লাস, আজ থেকে রেকর্ড ক্লাস সবই দেওয়া হবে, গতকালকে রেকর্ড ক্লাসটা শুধু দেওয়া হবে না। গতকালকে রেকর্ড ক্লাসটা করা হয়নি, রেকর্ডটা একটু সমস্যার কারণে ওটা করা হয়েছিল না। তো আজ থেকে সব রেকর্ড ক্লাসই পাবেন। একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের 75% উপস্থিত ছিল। সবাই খাতায় তোলেন। দুজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের ভোটারের 55% ভোট পাওয়ার 55% ভোট পাওয়ায় দেখা গেল যে অপর প্রার্থী অপেক্ষা ভোট দেখতে পাচ্ছেন তো, কলমে একটু কম কালি পড়ছে। 75,000 ভোট বেশি পেয়েছে। 75,000 ভোট বেশি পেয়েছে। ভোটারদের মোট সংখ্যা কত? ভোটারদের মোট সংখ্যা কত? তো প্রশ্নটা আমি আবার বলছি। একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের 75% উপস্থিত ছিল,
দুইজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 55% ভোট পাওয়ায় ভোট পাওয়ায় দেখা গেল যে অপর প্রার্থী অপেক্ষা ৭,৫০০ ভোট বেশি পেয়েছে। ভোটারদের মোট সংখ্যা কত? অঙ্কটি সবার তোলা হলে আরো দুবার রিভিশন দেবেন। অঙ্কটি তোলা হলে দুবার করবেন। সবাই অঙ্কটি তুলবেন এবং দুইবার পড়বেন। জি, আচ্ছা শোনেন, আপনাদের একটা ভালো পরামর্শ দিই। আমি যখন অঙ্ক করাবো তখন আপনারা একটু মনোযোগ দিয়ে করবেন এবং অঙ্কটা সম্পূর্ণ বুঝে করার চেষ্টা করবেন। তারপরে যখন দেখবেন আপনাদের খাতায় হয়ে যাবে করা, খাতায় লিখে তুলে তো নিচ্ছেন, ওই খাতা দেখে তখন আপনারা প্র্যাকটিস করবেন। আবার যদি ভিডিও দেখে আপনারা যদি করতে যান তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা সময় নষ্ট হবে। ভিডিওটা তারা দেখবেন, দেখা যাচ্ছে যারা ক্লাস মিস দিচ্ছে তারা দেখবেন, কিন্তু আপনাকে একটা নলেজে দিয়ে দিলে আপনার সুবিধা হয়ে যাবে। আর অঙ্ক যত প্র্যাকটিস করবেন তত বেশি ক্লিয়ার হবে। আপনি অঙ্ক 7 দিন রেখে দেবেন, আপনি আবার ভুলে যাবেন। তো ভিডিও দেওয়া হবে, সমস্যা নেই তো। আচ্ছা সমস্যা নেই, আপনাদের সুবিধার জন্য সবকিছু আমরা ভিডিও রেকর্ড দিয়ে দেবো। তো দেখেন এখন অঙ্কটা বলছে একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের 75% উপস্থিত ছিল। তাহলে মোট ভোটার আমরা ধরে নেব, মোট ভোটার লিখবেন মোট ভোটার 100, তাই তো? মোট ভোটার 100 জন বলেছে, মোট ভোটারের 75% উপস্থিত ছিল। তাহলে 100 জনের কতজন উপস্থিত ছিল? 75%। এটা তো আমরা বুঝতেই পারছি। তারপর কি বলেছে? দুইজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 55% ভোট পায়। দেখা গেল যে অপর প্রার্থী অপেক্ষা ৭,৫০০ ভোট বেশি পেয়েছে। ভোটারদের মোট সংখ্যা কত? আচ্ছা আমি করি, আপনারা করার পরে উত্তর মিলিয়ে নেবেন যারা পারেন, ঠিক আছে? অনেকেই অঙ্কটা পারে না, তো তাদের জন্য আমি করে দিব। তো দেখেন, তো এখন আমাদের লিখতে হবে দুজন প্রার্থীর, এই যে দুজন প্রার্থীর একজন পেয়েছে, এটা লিখতে হবে। তাহলে মোট ভোটার 100 জন লিখে নিলাম, তাহলে লিখতে হবে দুজন, লেখেন দুজন। আজকে একটু পেনের কালিতে ডিস্টার্ব দিচ্ছে, 2-3 মিনিট পর ঠিক হয়ে যাবে। দুজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের, আমি মুছে দিই আপনাদের তাহলে সুবিধা হবে দেখতে।
এখন কি বোঝা যায় ভালো? আচ্ছা, তাহলে দেখেন মোট মোট ভোটার 100 জন, এটা ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে পরের লাইনে কি বলছে, দুজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 55% ভোট পায়। এই লাইনটি লিখব, দুজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 55% ভোট পেলে অপরজন পায় তাহলে একজন যদি 55% পায় তাহলে অপরজন কত পাবে? তাহলে 100 মাইনাস 55 সমান 45%। তো এইটুকু সবাই আপনি প্রশ্ন করেন, একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের 75% উপস্থিত ছিল কতজন? 75%। হ্যাঁ, তো দুইজন প্রার্থীর একজন, এই যে দুইজন প্রার্থীর একজন, তারপরের লাইনটা, উপস্থিত ভোটারের 55% ভোট পেলে অপর প্রার্থী পায় 45%। তাহলে একজন কত পেল? 55%। অপর প্রার্থী কত পেল? 45%, তাই তো? তাহলে এর আর এর মধ্যে একটা ডিফারেন্স চলে আসলো না? এই 55 পেয়েছে 45% পেয়েছে। এটি আমরা এখন লিখব, একজন অন্যজন অপেক্ষা বেশি পেয়েছে কত? তাহলে 55 থেকে 45 বাদ দিলেই বের হয়ে যাবে, 55 মাইনাস 45 সমান 10%। এতটুকু বুঝছেন আপনারা? আচ্ছা, এই অঙ্কটা একটু কঠিন আছে, আপনাকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, পড়েন, একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের 75% উপস্থিত ছিল, ঠিক আছে। এই লাইনটা কি? মোট ভোটারের 75 লাইন উপস্থিত ছিল। তারপর লাইনে আসেন, দুজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 55% পেয়েছে। কত পার্সেন্ট পেয়েছে? 55% পেয়েছে। তাহলে আমি এখানে লিখে নিয়েছি, দুইজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 55% পেয়েছে। তো একজন যদি 55% পায় তাহলে অপরজন কত পাবে সেটাই লিখেছি। ও 55% পেয়েছে আর অপরজন পায় 100 মাইনাস 55। এই যে মোট ভোটার ছিল 100 জন, এই জন্য 100 মাইনাস 55 জন সমান সমান কত? 45%। বুঝতে পারছেন? রিনা আপু, বুঝতে পারছেন আপনি? আচ্ছা, দেখেন তো 45 যখন পার্সেন্ট পাইছে, তো একজন অপরজনের থেকে কতটুকু বেশি পেয়েছে? তো ও যদি পায় 55%, এ যদি পায় 45%, তাহলে বেশি পেয়েছে কত? 10%। তাহলে একজন অন্যজন অপেক্ষা বেশি পেয়েছে 10%। এবার প্রশ্ন পড়ুন, দেখা গেল যে অপর প্রার্থীর অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছেন। দেখেন, দুইজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 55% ভোট পাওয়ায় দেখা গেল যে অপর প্রার্থী অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছে। তো কত ভোট একজন অপরজনের থেকে কত বেশি পেয়েছে? 10%, তাই না? তাহলে এই 10% মানেই তো কি 7500 না?
এই কথাটা বুঝছেন? সবাই কি বুঝছেন নাকি? তো আবার পড়েন, দেখেন, দুইজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 55% ভোট বেশি পাওয়ায় দেখা গেল অপর প্রার্থী অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছেন। তো আমরা এখানে তো বের করেই নিয়েছি একজন অন্যজনের অপেক্ষা বেশি পেয়েছে 10%। তাহলে এই 10%-এর মানই হচ্ছে 7,500। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে উপস্থিত ভোটারের 10% সমান সমান 7,500। ঠিক আছে? তো উপস্থিত ভোটারের 1% সমান সমান কত? 7,500 ভাগ 10। তাহলে উপস্থিত ভোটারের 100% সমান সমান কত হবে? 7,500 ভাগ 10 গুণ 100। তো 0 0 কাটা, তাহলে কত হবে? 7 5 0 0 আর এই একটা শূন্য, 75,000। এই 75,000 যে বের হলো, এটা কার কার ভ্যালু বলেন দিদি? এই দেখেন একদম উপরের লাইন, একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের 75% উপস্থিত ছিল। 75% মানে কি? এই 75,000 জন। ঠিক আছে, বুঝছেন? তো এই 75,000 আমাদের বের হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখন দুই নিয়মেই করতে পারি। তো দুই নিয়মে না করে আমি সরাসরি এখন আপনাদের সিম্পলি করে দিই। ঠিক আছে? তাহলে এখন লিখবেন, এখন এখন মোট ভোটারের 75% সমান সমান 7,500। হয় কি হয় না বলেন? মোট ভোটার কত ছিল? মোট ভোটারের 75% উপস্থিত ছিল। 1 লক্ষ ছিল। কই 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 পেয়েছেন 1 লক্ষ বলেন? 1 লক্ষ কোথায় আছে? প্রশ্নের কোথাও আছে? তার লেখালেখা থাকলে তো বলা যাবে না। তাহলে মোট ভোটারের 75% কি উপস্থিত ছিল। তার মানে 75% সমান সমান এই এই 75,000 জন উপস্থিত ছিল। তাহলে মোট ভোটারের 1% উপস্থিত ছিল, মানে 7500 ভাগ 75। আর মোট ভোটারের 100% সমান সমান কত? 7500 গুণ 100 বাই 75। 75 75 কাটা গেল, 1 থাকলো, তাহলে 100 এই দুটো শূন্য। সরি, এখানে ছিল কত? 75,000 ছিল, এখানে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য হবে। তো মোট ভোটারের সংখ্যা 1 লক্ষ। সবাই কি বুঝছেন নাকি ক্যাশ লেগে আছে? নাজিবুল হক, আচ্ছা। তো উত্তর হবে মোট ভোটার 1 লক্ষ। তো এই এই অঙ্কটি হচ্ছে অনেক কঠিন অঙ্ক, মানে জটিল অঙ্কগুলোর ভিতরে একটি। তো আসলে জটিল অঙ্ক করালে কিন্তু স্টুডেন্টরা থাকতে চায় না, ক্লাস করতে চায় না, ভালো লাগে না, কারণ জটিল অঙ্ক বুঝতে সমস্যা হয় আর সহজ অঙ্ক করতে মজা লাগে। আমাদের মস্তিষ্ক সবসময় পারা জিনিসই ভালোবাসে, আর নতুন জিনিস দেখলে ভয় পায়। তো এখন আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো হচ্ছে পাশ ফেলের যে অঙ্কগুলো আছে, পরীক্ষা আসে না পাশ ফেলের অঙ্ক। পাশ ফেলের অঙ্কগুলো করলেই আমাদের শতকরার অঙ্ক শেষ হয়ে যাবে। শতকরা শেষ হলে এর পরের সপ্তাহে আমরা লাভ ক্ষতি করব। শতকরা পাশ ফেল, পাশ ফেল, পাশ ফেলের অঙ্ক করব। তো লেখেন, সহজ দিয়ে শুরু করি।
কোন পরীক্ষায় 70% গণিতে, আমি যেই নিয়মে করে দিচ্ছি আপনারা সবাই এই নিয়মটাই ফলো করবেন। বই এক একটা বই কিন্তু এক একটা নিয়ম আছে, আবার এই নিয়ম কিন্তু আপনার সেটের নিয়ম দিয়েও করা যাবে, বুঝতে পারছেন? তো আমরা সেটের নিয়ম দিয়ে না করে আমরা শতকরার নিয়মে করব। কোন পরীক্ষায় 70% গণিতে, 50% বাংলায়, হ্যাঁ ভেন চিত্র দিয়েও করা যায়, ও 40% উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে, তাহলে কোন পরীক্ষায় 70% গণিতে, 50% বাংলায় ও 40% উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কতজন ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে, এটা আমাদের বের করতে হবে। অঙ্কটা আরো একটু বড় ছিল, আমি শর্টকাট করে ছোট লাইনের ভিতরে নিয়ে এসেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন প্রশ্নটা আমি পড়ছি, সবার তোলা হয়েছে? কোন পরীক্ষায় 70% গণিতে, 50% বাংলায় ও 40% উভয় বিষয় কৃতকার্য হয়েছে, মানে গণিতেও কৃতকার্য হয়েছে, বাংলায়ও কৃতকার্য হয়েছে, আবার উভয় বিষয়েও কি কৃতকার্য হয়েছে। কতজন ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে, এটা আমাদের বের করতে হবে। যখন দেখবেন একই লাইনে সবগুলোই কৃতকার্য হয়েছে তখন কি করবেন? তখন এই আমাদের উভয় বিষয় আছে না, এই উভয় বিষয়টাকে ভিত্তি করে কাজ করতে হবে। তো আমরা এখানে লিখে নিই, মনে করি মোট ছাত্র 100 জন, ঠিক আছে? বা এখন আমরা পার্সেন্টেজ করছি, মোট ছাত্র 100% লিখলেও হবে। তো এখন লিখবো শুধু গণিতে, মানে এখানে লেখা আছে কি গণিতে, কোন পরীক্ষায় গণিতে এত পার্সেন্ট, তাহলে লিখবো শুধু গণিতে কৃতকার্য হয়েছে, শুধু গণিতে কৃতকার্য হয়েছে কত? 70% কি গণিতে না, আর উভয় বিষয় কি 40%, তাহলে এই 70% থেকে 40% বিয়োগ যদি করে দিই তাহলে আমাদের কি শুধু গণিতে কতজন কৃতকার্য হয়েছে পেয়ে যাব। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 30%। বুঝছেন সবাই? যখন এইরকম সব কিছুতে কৃতকার্য, মানে গণিতেও কৃতকার্য, বাংলাও কৃতকার্য, আবার উভয় বিষয়েও কৃতকার্য লেখা থাকবে, তখন আমাদের কি করতে হবে? শুধু এই উভয় বিষয়টা দিয়ে কাজ করতে হবে। তাই আমরা মোট ছাত্র লিখে নিয়েছি, লেখার পর লিখেছি শুধু গণিতে কৃতকার্য হয়েছে। তো 70% গণিতে কৃতকার্য হয়েছিল এবং উভয় বিষয় মানে দুইটো বিষয় কৃতকার্য হয়েছিল, তাই 70 থেকে 40 বিয়োগ দিলে এই 30% আমাদের কি শুধু গণিতে কৃতকার্য হয়েছে। এবার লিখবো শুধু বাংলায় কৃতকার্য হয়েছে। বাংলায় কত ছিল? 50%। 50 মাইনাস 40, এই যে 40টা এই উভয় বিষয়, তাহলে কত হলো? 10%। তাহলে শুধু গণিতে পেয়ে গেলাম, শুধু বাংলায় পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? অন্তত একটি বিষয় কৃতকার্য হয়েছে, অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়েছে, তাহলে অন্তত একটি বিষয় কৃতকার্য হয়েছে লিখলে কি
হ্যাঁ, এই যে শুধু একটা বিষয় আছে, এই জন্য আমরা লিখে নিলাম অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়েছে। তো শুধু গণিতে কত ছিল? 30%। শুধু বাংলায় ছিল কত? 40%। আর কি ছিল? উভয় বিষয়ে কত ছিল? 40%। এই শুধু বাংলায় ছিল 10%, আর উভয় বিষয়ে কত ছিল? 40%। তো এই তিনটে যোগ দিলে আমাদের অন্তত একটি বিষয় কৃতকার্য হয়েছে আপনার বের হয়ে যাবে। 40, 50, 50 আর 30-এ কত হয়? 80%। 80%। অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়েছে 80%। কোন লাইনটা বোঝেন নাই? এই যে শুধু গণিতে কতজন হয়েছে বলেন? 30%। আর বাংলায় 10%। তাহলে এই দুটোর ভিতরে শুধু গণিতে পাস করছে 30%, আবার শুধু বাংলায় পাস করছে 10%। তার মানে এখানে 20% কি বাংলায় ফেল করছে। কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি কি উভয় বিষয় আবার 40% কৃতকার্য হয়েছে, তাই না? হ্যাঁ, এই জন্য এখানে লিখেছি অন্তত একটি বিষয় কৃতকার্য হয়েছে। যে কোনো একটা বিষয়ে সে কৃতকার্য হয়েছে। এমন ছাত্র কি দেখা যাচ্ছে 30 জন এখানে কি কৃতকার্য হয়েছে, আবার 10 জনও কি কৃতকার্য হয়েছে। এই 10 জনকে তো ফেলে দিতে পারবেন না। তাহলে 30 জন 40 জন এটা কি যে কোনো একটা সাবজেক্টে হয়েছে না? তাহলে 40 জন টোটাল। আবার কি উভয় বিষয়কে তো 40% হয়েছে। তাহলে কি যে কোনো একটি সাবজেক্টে কি বেশি ছাত্র কৃতকার্য হবে না? মনে করেন আপনার স্কুলে রয়েছে 50 জন স্টুডেন্ট, ঠিক আছে? আপনার স্কুলে আছে, তো সবাই কিছু না কিছু বিষয় ফেল করেছে। মনে করেন কেউ বাংলায় ফেল করেছে, কেউ ইংরেজিতে ফেল করেছে, কেউ আবার ইংরেজিতে পাস করেছে, আবার বাংলায় ফেল করেছে। এমন করে মনে করেন ক্লাসে সবাই ফেল করছে। তো আমি এবার বললাম কি আমার ক্লাসে সবাই তো কম বেশি ফেল করছে, এবার বাংলা ইংরেজি অঙ্ক কে কতটাই ফেল করেছে সেটা বিষয় না, যে একটা বিষয়ে পাস করবে, সব বিষয়ে যে ফেল করবে তাকে আমি ক্লাসে তোলাবো না, কিন্তু যে কোনো একটা সাবজেক্টে যদি পাস করে তাহলে তাকে আমি ক্লাসে তুলে দেবো। তো আমি দেখতে পেলাম তখন যে ওই 50 জনের ভিতরে এই 40 জন সবাই কি কোনো না কোনো বিষয়ে পাস করেছে, মানে বাংলায় কেউ পাস করছে, কেউ হয়তো ইংরেজিতে পাস করছে, এমন 40 জন লোক পেলাম। তাহলে বেশি হবে না 40 জন একটা একটা সাবজেক্ট করে ধরে যদি, বুঝছেন? এই জন্যই লিখেছি অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়েছে। তাহলে অন্তত একটি বিষয় যদি লিখি তাহলে কি বেশি কৃতকার্য হবে না? বুঝতে পেরেছেন কি? তাহলে এখানে কি 80% হয়েছে। তাহলে এবার লিখবো অতএব আমাদের প্রশ্ন কি হয়েছে? কতজন ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাহলে অতএব উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। আমাদের মোট ছাত্র কত ছিল? 100 জন। এই যে 100, তাহলে 100 মাইনাস 80, তাহলে কত হবে? 20%। তো এটাই আমাদের উত্তর। সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। মুছে দিলাম। লেখেন কোন পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিতে, 80% গণিতে এবং 70% বাংলায়, এবং 70% বাংলায় পাস করলো,
উভয় বিষয়ে পাস করলো 60%, পাস করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? পারবেন না সবাই করতে? সবাই একটু নিজে নিজে করার চেষ্টা করেন। এখন হচ্ছে 3:09 বাজে, আমি হচ্ছে 5 মিনিট পরে যে উত্তর জিজ্ঞেস করবো কেউ পেরেছেন কিনা, না পারলে তখন আমি করিয়ে দেব। সবাই নিজে নিজে চেষ্টা করেন। আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? প্রথম দিন এতজন ছিল, এখন মাত্র 6 জন। যারা ক্লাস করবে না তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। হুম, 10%। এই তো বুঝে গেছেন। বাকিদের সবার বের হয়েছে? নাজমুল হক হয়েছে? আচ্ছা, সোনিয়া শানু? ও, তৈয়াবা? সাফাত? এমবি সজীব? আচ্ছা, সবাই কি ক্লাস করতে গিয়ে ঘুমাই গেছে নাকি? নাকি ক্লাস ওইদিকে লাইভ চলছে ওইদিকে চলে গেছে? আচ্ছা, তাহলে আমি এই অঙ্কটা করে দিলাম না। এই অঙ্কটা সেম সেম আগের নিয়মেই। তো পরের অঙ্কে আমরা চলে যাব। এবার লেখেন দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম, একটি পরীক্ষায় 60% গণিত, একটি পরীক্ষায় 60% গণিত, 70% ইংরেজিতে এবং 70% ইংরেজিতে পাস করে, উভয় বিষয়ে 15% ফেল করলে, উভয় বিষয়ে 15% ফেল করলে উভয় বিষয়ে পাস করে কতজন? উভয় বিষয়ে পাস করে কতজন? সবাই তোলেন। একটি পরীক্ষায় 60% গণিতে, 70% ইংরেজিতে
পাস করে, উভয় বিষয়ে 15% ফেল করলে উভয় বিষয়ে পাস করে কতজন? আগের অঙ্কে আমরা কি বের করেছিলাম? আগের অঙ্কে দেখছিলাম 60% গণিতে, 70% ইংরেজিতে পাস করেছে, উভয় বিষয়ে 15%ই পাস করেছে, মানে সব পাস ছিল, তাই না? তো এইবার দেখছি এইখানে পাস করছে, এখানে পাস করছে, বাট এইখানে এসে ফেল করছে। তো এই নিয়ম যদি থাকে তাহলে আমরা যেভাবে করব, তো আমরা লিখবো মোট শিক্ষার্থী 100 জন, মোট শিক্ষার্থী 100 জন। এই অঙ্ক অনেক নিয়মে করা যায়, ঠিক আছে? শুধু উত্তর সঠিক হতে হবে। আপনি যদি নিয়ম একটু উলট পালট করে ফেলেন তাহলে অঙ্কের উত্তর উলট পালট বের হবে, তাই খুব সাবধানে অঙ্ক করতে হবে। মোট পরীক্ষার্থী 100 জন, তাহলে গণিতে, ইংরেজিতে পাস করেছে, তাই তো? তাহলে আমরা বের করব ফেল করেছে কতজন। এখানে যেহেতু ফেল লিখেছে আমরা তাহলে লিখবো ফেল করেছে। মোট শিক্ষার্থী 100 জন, গণিতে ফেল করেছে 100 মাইনাস 60%, মানে কতজন? 40%, তাই তো? ইংরেজিতে ফেল করেছে, এবার গণিতে হয়ে গেল, এবার ইংরেজিতে, ইংরেজিতে ফেল করেছে 100 মাইনাস 70% সমান সমান 30%। তাহলে গণিতেও ফেল করেছে বের করা হয়েছে, ইংরেজিতেও ফেল করেছে বের করা হয়েছে। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? অন্তত একটি বিষয়ে ফেল করেছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, অন্তত একটি বিষয় ফেল করে, এবার লিখবো অন্তত একটি বিষয়ে ফেল করে। অন্তত একটি বিষয় ফেল করে, তাহলে কত হবে? তাহলে 85%? না, 85% হবে না। তাহলে এখানে দেখেন ফেল করেছে কত পার্সেন্ট? গণিতে 40%, 40%। ইংরেজিতে কত? 30%, ঠিক আছে? 30%। আর উভয় বিষয়ে কত করছে? 15%, মাইনাস 15%। এখানে মাইনাস হবে কারণ আমরা কি দিয়ে করছি অঙ্কটা? 100 দিয়ে করছি, বুঝছেন? তো এখানে অন্তত একটি বিষয়ে ফেল করেছে, এখানে মাইনাস হবে আপনার হচ্ছে, এটা একটা সূত্র, বুঝছেন? যে এই বিষয় ফেল করছে, এই বিষয় ফেল করছে, এখন অন্তত একটি বিষয় ফেল করছে বের করতে হলে আপনার উভয় এই দুটো থেকে এই উভয় বিষয়টা মাইনাস করতে হবে। আগের অঙ্কটা আর এই অঙ্কটার ভিতরে পার্থক্য আছে, একটু খেয়াল করবেন। আগের অঙ্ক ছিল সবগুলো বিষয়ে পাস করছে, তো উভয় বিষয়ও কিন্তু পাস করছিল। তো এই অঙ্কে কি উভয় বিষয় কি ফেল করছে না? এই জন্য এই নিয়মটা করবেন। হ্যাঁ, অন্তত এখানে আমাদের উত্তর বের করতে হবে উভয় বিষয়ে পাস করেছে কতজন। তো আমরা এই জন্য লিখলাম অন্তত একটি বিষয় ফেল করছে, এই দুটো যোগ করে দিয়ে এটা মাইনাস করে দিলাম। মাইনাস করে দিলে হবে কত? 4 আর 3 কত? 70 মাইনাস 15, তাহলে কত হবে? 55%। তাহলে লিখবো অতএব উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে। আচ্ছা, তাহলে লিখবো অতএব উভয় বিষয়ে পাস করে 100 মাইনাস 55,
পার্সেন্ট সমান সমান কত হবে 45%। এটাই উত্তর। বুঝতে পারছেন? আচ্ছা, আবার আমরা প্রথম নিয়মের মতো করে একটা অঙ্ক করব, বুঝছেন? প্রথম নিয়মে যেভাবে অঙ্ক করছিলাম ওই নিয়মে আমরা আবার চলে যাই, দেখি এখানে আর ওখানের কি ডেভিয়েশন তৈরি হয়েছে। দেখেন, একটি পরীক্ষায় 24% ছাত্রছাত্রী বিজ্ঞানে, 24% ছাত্র ছাত্রী বিজ্ঞানে 43% গণিতে অকৃতকার্য হয়, অকৃতকার্য হয়। যদি 15% ছাত্রছাত্রী যদি 15% ছাত্রছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়ে পাশ করেছে। বলছেন সবাই? একটি পরীক্ষায় 24% ছাত্রছাত্রী বিজ্ঞানে, 43% গণিতে অকৃতকার্য হয়। যদি 15% ছাত্রছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে। কি এই অঙ্ক করতে গিয়ে মাথা ঘুলাই যাচ্ছে না? এক একবার এক এক রকম আসছে। তো আমি অঙ্কটা সহজ করে দিচ্ছি, খেয়াল করেন। 24% কি বিজ্ঞানে, 43% গণিতে কি হয় অকৃতকার্য হয়, মানে ফেল করে। যদি 15% ছাত্রছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়, উভয় বিষয় কত 15%ও অকৃতকার্য হয়, তাহলে সবাই অকৃতকার্য হয়েছে না? সবাই কি অকৃতকার্য হয়েছে না? আর প্রথম নিয়ম আমরা কি করছিলাম, সবাই কৃতকার্য হয়েছিল, পাশ করছিল। আর একদম 1 নম্বর অঙ্কটাই সবাই পাশ করছিল, আর এখানে কি সবাই ফেল করছে। তাহলে আমাদের কি আগের সে নিয়মে করলেই হয়ে যাবে। তো আমরা ওই নিয়মেই করব। তো লেখেন, শুধু বিজ্ঞানে অকৃতকার্য হয়েছে, শুধু বিজ্ঞানে অকৃতকার্য হয়েছে। তাহলে কত? 24%, তাই না? 24 মাইনাস কত পার্সেন্ট, আর উভয় বিষয় কত? উভয় বিষয় 15, তাই তো? 24 মাইনাস 15% সমান সমান 9%। তাহলে শুধু বিজ্ঞান গেল, এবার গণিতে অকৃতকার্য হয়েছে কত? 43, এটা হচ্ছে 43, ঠিক আছে? 43 মাইনাস 15 সমান সমান কত হয়? 43 এর ভিতরে
মাইনাস করতেছেন কেন? অঙ্ক পড়েন, অঙ্ক পড়ে আমাকে বলেন। অঙ্কটা পড়েন তো আপনি। অঙ্কটা পড়বেন। এই পর্যন্তই থামেন। তাহলে 15% ছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাই তো? আর এখানে কতজন ছাত্রছাত্রী বিজ্ঞানে অকৃতকার্য হয়েছে? আর গণিতে? আর উভয় বিষয়ে মানে দুটো বিষয়ই ফেল করছে 15%, তা না? তাহলে আমার যদি বিজ্ঞানে 24% হয় আর উভয় বিষয় যদি 15% হয়, তাহলে এই বিজ্ঞান থেকে উভয় বিষয় যদি বাদ দিই, তাহলে শুধু বিজ্ঞানে কি অকৃতকার্য বের হয়ে যাবে না? বুঝছেন কি? এখানে তো দুইটা সাবজেক্ট মিলে 15% হয়েছে, আর এখানে তো শুধু একটা সাবজেক্টে 24%। তাই আমরা শুধু বিজ্ঞান বের করছি। দেখেন, শুধু বিজ্ঞানে অকৃতকার্য হয়েছে 24 মাইনাস 15, শুধু গণিতে অকৃতকার্য হয়েছে 43 মাইনাস 15। বুঝছেন? সমান সমান 28%। তাহলে এবার লিখবো অন্তত একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে, অন্তত একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। অন্তত একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে কতজন হবে তাহলে? সবগুলো যোগ হয়ে যাবে। এই 9%, এই 28%, 9 প্লাস 28 প্লাস উভয় কত ছিল? 15%। সবগুলো যোগ হয়ে কত হয়ে গেল? 52%। তাহলে উভয় বিষয়ে পাশ করেছে কতজন? আমাদের এবার কি বের হয়েছে? উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে আমরা লিখব অতএব উভয় বিষয়ে পাশ করেছে 100 মাইনাস 52 সমান কত? 48%। বুঝছেন সবাই? একদম 1 নম্বর অঙ্কের হুবহু কপি না? 1 নম্বর যে পারবে এই অঙ্কটাও সে পারবে। আর অঙ্ক আছে তিনটা অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে। 4টা অঙ্ক করলে আমাদের শেষ হয়ে যাবে। তো এই 4টা থাকলো, অন্যদিন হবে। বুঝছেন? মাথা গুলাই যাচ্ছে আপনাদের। সামনের দিন থেকে টাইম পাবেন, বুঝছেন? এই যে তখন টাইম পাবেন। এখন মনে করেন কোর্সটা চালু করা হয়েছে, এই জন্য সময় পাচ্ছেন না। এই জন্য রেগুলার ক্লাস দেওয়া হয়েছে যে এই সপ্তাহের ভিতরে কিছুটা আগে নিতে হবে। মনে করেন শতকরা লাভ ক্ষতিটা যদি আপনাদের শিখিয়ে দিতে পারি, তাহলে বাকিগুলো একদিন ক্লাস নিলেই মোটামুটি হয়ে যাবে। কারণ ওগুলো খুব একটা কঠিন না। কারণ হচ্ছে এই পাটিগণিতের হার্ট হচ্ছে শতকরা আর হচ্ছে লাভ ক্ষতি। আচ্ছা, আজকে নতুন কেউ কি জয়েন করছেন নাকি আপনাদের ভিতরে? কালকে কিন্তু আর কে জয়েন করছে? আরেকজন জয়েন করছিল। তো আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন? আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওই ফাইলটা আরেকবার সেন্ড করে দেবো, যেখান থেকে আমি পড়া দিই এবং ওখান থেকে পড়া নিব। যারা মনে করেন আমাদের এই রেগুলার ক্লাসে পার্টিসিপেট করবে না, তারা কিন্তু অনেক পিছিয়ে যাবে। কেন পিছাবে? তারা বাড়ির হোমওয়ার্কও করবে না, কারণ তাদের পড়া দেওয়ার ভয় থাকবে না। কিন্তু আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা নেব, 50 মার্কের করে পরীক্ষা নিব। এই 50 মার্ক না, যেসব অঙ্ক করাচ্ছি এগুলোর ভিতর থেকেই অঙ্ক দেব। তো আমাদের হচ্ছে শতকরা চ্যাপ্টার শেষ।
শতকরা চ্যাপ্টার শেষ। আর মেসেঞ্জার গ্রুপে দেখবেন দুইটা ভিডিওর লিংক দেওয়া আছে, ওই দুইটা প্রথম ভিডিও করে নেবেন, বুঝছেন? ওই প্রথম ক্লাসটা করে নেবেন, দ্বিতীয় ক্লাসটা আপনাদের হাতে গ্যাপ পড়ে যাবে, ওই দ্বিতীয় ক্লাসটা শেষে একদিন করিয়ে দেব। তো শতকরা চ্যাপ্টার আজকে মোটামুটি শেষ। এখন আমরা শিখবো ইংরেজি। এখন ইংরেজি শেখার আগে আপনারা আপনাদের যাদের হোমওয়ার্ক দিয়েছিল তারা কি হোমওয়ার্ক করছেন? নাজিবুল হক, না করলে তো হবে না, পিছিয়ে যাবেন। আমি আপনাদের একটা কথা বলি, শোনেন, আমি যেটা বলি সেটা শোনেন। আমাদের ব্যাচ চালু হয় 2023 সাল থেকে, এখন 2026 ধরতে ধরতে 3 বছর হয়ে গেছে আমাদের পেজের বয়স। তো আমরা প্রথমে চালু করছিলাম কম্পিউটার কোর্স, মানে 26তম সার্জেন্ট থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছিল। তো তখন থেকে আমাদের কোর্স চালু হয়, প্রতিবার ব্যাচে ভর্তি হয় স্টুডেন্টরা। কিন্তু যারা মনে করেন আমরা যেটা পড়া দিই ফোকাস করে পড়ে এবং নিজের মতো করে আলাদা করেও পড়ে, তারাই মূলত মনে করেন প্রথমবারই চাকরি পেয়ে যায়। আর যারা অবহেলা করে, ঠিক আছে, ওই পরে পড়বো নি, সার্কুলার আসুক তারপর পড়বো, যারা এই রকম ভেবে নাই, তারা মনে করেন না কখনো সিলেবাস শেষ করতে পারে, না কখনো পড়াটাকে গুছায় করতে পারে। তারা পরীক্ষার হলে যায়, একটা লামসাম একটা এক্সাম দিয়ে আসে, বলে এত কঠিন প্রশ্ন হলো, এবার প্রতিবার তো সহজ হয়, এই কথা বলে। তারা কিন্তু চাকরি পায় না। তো আপনাদের ভর্তি করিয়েছে, আপনারা যে 20 জন ভর্তি হয়েছেন, এখন মনে হয় একজন বাকি আছে। তো এই 20 জনের 20 জনই জন্য যে কোনো একটা সরকারি চাকরি পান, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু ভর্তি করা। আর আপনারা যদি না পড়েন, না হোমওয়ার্ক করেন, তাহলে কি করে হবে বলেন? হ্যাঁ, যে একটা ক্লাস পিছিয়ে যাবে সে ওই একটা ক্লাস কখনোই ধরে পাবে না। ওই ধরতে ধরতে তারা ইচ্ছা করবে না, কারণ লাইভে ক্লাস করা একরকম আর ভিডিও দেখে ক্লাস করা একরকম। আচ্ছা সাফাত ভাই, হ্যালো, সাফাত ভাইয়ের কি স্পিকার অফ না? অন নেই কেন? নাই ক্লাসে নেই। শিয়াব ভাই, বলছি আপনার কাছে গণিত কেমন লাগছে? হুম, এই যে পাশ ফেলের যে অঙ্ক আমার নিজেরই গুলিয়ে যায়, মানে এইটা এত ডিফিকাল্ট আমার কাছে এখন মনে হয়। আগে আমার কাছে পাস ফেল মনে করেন দুধে ভাতে ছিল, কিন্তু বেশি অঙ্ক প্র্যাকটিস করে এই পাস ফেল এখন আমার নিজেরই গুলিয়ে যায়, বুঝতে পারছেন? কারণ বিভিন্ন রকম যখন নিয়ম আপনি জেনে যাবেন তখন আলাদা। পাস ফেলটা কিন্তু খুবই খতরনাক একটা অঙ্ক, আর এই অঙ্ক পুলিশের পরীক্ষায় একটা দেবেই, এটা মাথায় রাখবেন যদি কপাল খারাপ থাকে। তাহলে আমরা ইংরেজি পড়ানোর আগে আমি হচ্ছে পড়াগুলো নেব। কে কে হোমওয়ার্ক করেননি আগে শেষে বলেন। নাজিবুল হক একজন করেননি, আর কে কে করেননি? মোহাম্মদ সৈকত, সৈকত, রিনা বেগম, এই শিয়াব, ইয়ে করছেন? ওই যে হোয়াটসঅ্যাপে যে দুটো ফাইল দিয়েছিলাম, দুইটা পড়তে বলছিলাম, আশি পেজ পর্যন্ত? আচ্ছা ঠিক আছে। সানিয়া স্বামীর কথা তো শুনলাম, আর তো এবার তো নতুন ভর্তি হয়েছে, সাফাত ভাই তো কোনো ফিডব্যাক দিচ্ছে না। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম আপনারা সব করেছেন। তো আমি যদি এখন প্রশ্ন ধরি আপনারা পারবেন তো?
আচ্ছা, আমি দুই একটা এমসিকিউ এখন আপনাদের ধরবো। আর অঙ্কগুলো আমি দেখেছি, অঙ্কগুলো খুবই সহজ ছিল। আর যেগুলো হচ্ছে লিখিত পরীক্ষার অঙ্কগুলো, ওই অঙ্কগুলো এখনো পর্যন্ত আপনাদের শেখানো হয়নি। লাভপতি থেকে প্রশ্ন দিয়েছিল, বীজগণিত থেকে দিয়েছিল। হ্যাঁ, আগের এই দুটো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, পিডিএসএল। আর পিডিএসএল এর পড়াটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, একটুখানি দেখবেন। মানে আপনি তো নতুন, তাই না? আচ্ছা, আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? যেইটাতে ক্লাস করছেন ওইটাতে না, আরেকটা ইয়েতে দেখেন, একটাতে স্ক্রিন শেয়ার দিয়েছি। দেখতে পাচ্ছেন? ইসলামী ব্যাংক হাসপাতাল প্রশ্ন। আচ্ছা, এখন ধরে নিলাম সবাই দেখতে পাচ্ছেন। তো এই যে পড়া দিয়েছিল প্রথমই এটা, ঠিক আছে? প্রথম প্রশ্নটা কি ছিল? এই যে ইসলামী ব্যাংক হাসপাতালের যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটার এমসিকিউ গুলো পড়া ছিল। এমসিকিউ 25টা ছিল, 25টা পড়া ছিল। আর কি পড়া ছিল? আর ছিল আমাদের এই যে রিটেন থেকে এই যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, এই প্রশ্নটা পড়া ছিল। এই দুটো প্রশ্ন পড়া ছিল আপনাদের, তাই তো? হ্যাঁ, এখানে অ্যান্সার, ব্যাখ্যা সবকিছুই দেওয়া আছে। এটা হচ্ছে জব সলিউশন। তো এটা হচ্ছে 8/1/2025, মানে এই গত 1 মাস আগে এই পরীক্ষাটা হয়েছে, অক্টোবর মাসে। তো আমরা এখন আপনাদের পড়াগুলো একটু ধরবো। আমি স্ক্রিনশটটা অফ করে দিই। আচ্ছা, যে উত্তর পারবেন সে আগে উত্তর দেবেন। নগদ কোন ভাষার শব্দ? নগদ আর ফার্সি, নাকি নগদ হচ্ছে আরবি? আচ্ছা, ফার্সি মানে কি আর ফরাসি মানে কি বলেন? জানেন ফার্সি আর ফরাসি মানে কি? আচ্ছা, ফরাসি বিপ্লব হচ্ছে আপনার ওই যে ফ্রান্স রেভলিউশন, ঠিক আছে? ষোড়শকে যেখানে শিরচ্ছেদ করা হয়েছে ওইটাকে বলা হয় ফরাসি বিপ্লব, ঠিক আছে? আর ফরাসি মানেই হচ্ছে ফার্সি, ওটা হচ্ছে আপনার ফ্রান্স বোঝায়। ফরাসি মানে কি? ফ্রান্স। আর ফার্সি ফয়কার, ঠিক আছে? ফার্সি মানে হচ্ছে ইরাক, ঠিক আছে? ইরান বোঝায়, ইরান। ফার্সি হলো ইরান, বুঝছেন? আমাদের দেশের ভিতর সবচেয়ে বেশি ভাষা রয়েছে ইরানি ভাষা, তারপরে হচ্ছে পর্তুগিজ ভাষা, আর ইংরেজ, ঠিক আছে? এরা আমাদেরকে শাসন করছে বেশি, এজন্য এদের ভাষা আছে। তো ফার্সিরাও শাসন করছে, এজন্য তাদের কিছু কিছু ভাষা রয়েছে। তো যখন দেখবেন একেবারেই না পারছেন, তখন কি মারতে হবে? ফার্সি, তাই তো? ফার্সি যখন না পারা যাবে তখন ফার্সি, না হলে আরবি। আচ্ছা, তো পরের প্রশ্নটা হচ্ছে ডেড সি একটি কি লেক, তাই তো? আচ্ছা, আপনি বাদে অন্যজন উত্তর দেবেন এবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কত ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কত ছিল? কতদিন?
আচ্ছা বলেন, বাংলাদেশের সরকারি নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবালয়, সচিবালয় মানে তো বাংলাদেশ সেক্রেটারি। হ্যাঁ, অর্থ সচিবের, অর্থ সচিবের। সচিবালয় মানে তো গোটা সচিবালয়কে বোঝায়। আচ্ছা, মজা করলাম, বুঝছেন? এআই প্রযুক্তির আবিষ্কারক কে? এআই প্রযুক্তির আবিষ্কারক কে? না, এই প্রশ্নটা রিটেনের প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ বলেন। আচ্ছা, এআই এর হচ্ছে জন ম্যাকার্থি। আরেকটা প্রশ্ন আছে সেম টু সেম, সেটা হচ্ছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আরেকটা কি জন্য, আচ্ছা আমার মনে আসলে তখন বলবো, ঠিক আছে? হেড মৌলবী কোন ভাষা যোগে গঠিত হয়েছে? কোন শব্দ যোগে বা কোন ভাষা যোগে গঠিত হয়েছে হেড মৌলবী? আচ্ছা, হেড, হেড কি ইংরেজি না? হ্যাঁ বলেন। হ্যাঁ, ইংরেজি আর ফার্সি। আর ফার্সি কয়েকটা র দন্তের সহিষ্ণু। হেড হচ্ছে ইংরেজি শব্দ, হেড মানে মাথা, ঠিক আছে? সেই হেড হচ্ছে ইংরেজি। আর মৌলবী, মৌলবী এসেছে ফার্সি থেকে। আর সবচেয়ে সহজ প্রশ্ন, বাংলাদেশের নারী ফুটবল দলের অধিনায়কের নাম কি? আফিদা খন্দকার। নারী ফুটবল দলের অধিনায়কের নাম আফিদা খন্দকার। বুঝতে পারছেন আমরা কিভাবে প্রিপারেশন নেব? আমরা এমসিকিউ নেব, আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা একেবারে একটা সুন্দর গোছানো প্রিপারেশন নেব, বুঝছেন? মানে যাকে বলে উভয় কুল রক্ষা। আচ্ছা, একটু কারক ধরি। কারকের মতো সহজ জিনিস কি আছে বলেন তো? আচ্ছা, আমার হাতে আমার হাতে যদি সময় থাকতো আপনাদের 1 ঘন্টায় আমি সব কারক শিখে দিতাম। কারক কোনো বিষয় না, কারকের মতো সহজ জিনিস কিছুই নাই, বুঝছেন? কিন্তু এখন তো ওভাবে সময় নেই, এখন ইংরেজি ক্লাস নিতে হবে, আর 20 মিনিট সময় আছে হাতে। আচ্ছা, বাক্য সংকোচন মানে এক কথায় প্রকাশ, বা হচ্ছে এটা হচ্ছে পরীক্ষায় আসবেই, তাই এটা আপনাকে ভালো করে পড়তে হবে। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, কি হবে? অবিসংবাদী। যে সকল অত্যাচারই সয়ে যায়, সর্বং সহা। ব্যাঙের সর্দি, বাগধারা, অসম্ভব ঘটনা। গোপ খেজুরে, খুবই অলস বললে হবে না, নিতান্ত অলস। তো আপনাদের ভিতরে এতজনের ভিতর মাত্র একজন করছেন, এমন হলে হবে? তাহলে একজনই চাকরি পাবে। আচ্ছা, আমরা এখন ইংরেজিতে চলে যাব। ইংরেজিতে আমরা কি শিখছিলাম? টেন্স। তো টেন্সের আমাদের মোটামুটি অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? আর আজকে করলে কি টেন্স হয়ে যাবে। তারপর আমরা বাংলায় শিখবো, যে বাংলায় টেন্স কি করে চিনবো, ওখান থেকে কিভাবে ইংরেজি করব, তখন আমরা ওইটা শিখবো। তাহলে আমাদের কি ট্রান্সলেশন শিখে যাবে। আগে আমরা ইংরেজিটা শিখে নিচ্ছি। সবাই একটু 1 মিনিট হোল্ড করেন, আমি একটু পানি খেয়ে নিই।
সমস্যা? এগুলো হয় যে ক্যামেরা ফোকাসের জন্য। এবার দেখেন, ঠিক আছে? আচ্ছা, এখন টেন্সে আমরা কি কি টেন্স চিনছিলাম? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনছি, প্রেজেন্ট এই পাস্ট ইনডিফিনিট টেন্স চিনছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনছি। এখন আমরা চিনবো পাস্ট ইনডিফিনিট টেন্স, PAST, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স গতকালকে শিখছি। পাস্ট ইনডিফিনিট শেখা হয়নি। ইট ইজ টাইম, তারপরে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, তারপরে ফ্যান্সি। এগুলো থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমি এখন কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। লেখেন, আই ফ্যান্সি, আই ফ্যান্সি, আই ড্যাশ টান পেল। ঠিক আছে? তো এখানে টানটা ব্র্যাকেটের ভিতর দিই। তো এখানে কি হবে বলেন তিনি? আচ্ছা, এইরকম যদি থাকে একটা সেন্টেন্স, ঠিক আছে, তখন আপনি কিন্তু তখন কিন্তু এইটা লেখা থাকবে না উপরে। লেখা যখন থাকবে না, তখন আপনি সচরাচর আমাদের মাইন্ড যেমন আমাদেরকে নির্দেশ করে, তখন আপনি ফেন্সের বাংলা করতে যাবেন। তো ফেন্সি থাকলে যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা আপনার কিন্তু মাথায় নেই। ঠিক আছে? তখন আপনি আই ফেন্সি, আই টার্ন প্লে, তো আপনি কিন্তু কিছুই খুঁজে পাবেন না। তো এই জন্য মাথায় রাখতে হবে, ফেন্সি থাকলে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে ভার্বের দ্বিতীয় রূপ। তো আমার যদি মিনিং আমি নাও জানি, তাও কি এই টার্নের দ্বিতীয় রূপ বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, TURNED, টার্ন। তাই না? বুঝছেন আমার কথা? গ্রামার জানা থাকলে কত সোজা। তারপরে দেখেন, আই উইশ, ঠিক আছে, আই ড্যাশ এ সং। এখানে কি হবে বলেন? আমি কি ব্র্যাকেটে দিয়েছি এখানে? আচ্ছা, এই সংটা কি বলেন দিন? এই সংটা কি আর কোন পাঠ্য পিস? এটা কে বলতে পারবে? এটা কোন পাঠ্য পিস? হ্যাঁ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করা হয়? সং মানে তো গান করা। এই দেখেন, আপনাদের বলি, এই যে এ কি একটা আর্টিকেল না? আর্টিকেল বা ডিটারমিনারের পরে যদি সিঙ্গেল একটা শব্দ থাকে, সেটা যেই থাকুক না কেন, সেটা হবে নাউন। বুঝছেন? আজানটা হয়ে যায়। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. আচ্ছা, তো কি বললাম, যদি আর্টিকেল বা কোনো ডিটারমিনের পরে যদি একটা ওয়ার্ডই থাকে, মানে একটা ওয়ার্ডই আছে, এই জন্য কি এটা নাউন। আর নাউনকে তো আপনি টেনে এনে ভাগ করতে পারেন না, পারেন? পারেন না। তাহলে আই উইশ, আই উইশ থাকলে হবে পাস্ট ইনডিফিনিট। আই উইশ আই সিং এ সং হবে। তাহলে সিং এর দ্বিতীয় রূপ কি হবে? SING, সিং এর দ্বিতীয় রূপ কি হবে? স্যাং, SANG, স্যাং। আই উইশ আই স্যাং এ সং। আই উইশ, আই উইশ মানে কি বলেন? আই উইশ মানে আমার ইচ্ছা, আমার আশা, আমার আকাঙ্ক্ষা। আই সিং এ সং, একটি গান করা। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যে মনে করেন ফাঁকি দিচ্ছেন, সে কিন্তু কখন ফাঁকে পড়ে যাবেন টের পাবেন না, আর উঠতে পারবেন না, বুঝছেন? তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা হয় সেটা চিনিবার উপায় প্রথমে দেখবো আমরা। চিনিবার উপায় কি হবে? SINC, সিন্স, ফর প্লাস টাইম। সিন্স বা ফর থাকবে, সিন্স ফর থাকবে, বুঝছেন? কখন সিন্স হবে, কখন ফর হবে, এটা এটা জানতে হবে না? যদি কোনো নির্দিষ্ট সময় থেকে, ঠিক আছে, যদি বলে, তাহলে কি হবে? সিন্স। যেমন কি SINC, সিন্স মর্নিং, মানে কি সকাল থেকে। সিন্স নাইট মানে কি রাত থেকে। এই যে নির্দিষ্ট সময় থেকে যখন বলবে তখন কি হবে? সিন্স। আর যখন কি বলবে, সময়ের ব্যাপ্তি বোঝাবে, যেমন ধরেন হচ্ছে 2 আওয়ার্স, 2 আওয়ার্স, 2 আওয়ার্স এর আগে কি হবে? এখানে হবে ফর। তো এইরকম হলে ফর হবে, আর এইরকম হলে কি হবে? সিন্স হবে। এটা তো আপনারা পারেন, তাই না? সবাই পারেন। আচ্ছা, তাহলে দেখি। আই ড্যাশ রিড ফর 3 আওয়ার্স। তাহলে এখানে কি হবে বলেন তো? এখানে যেহেতু ফর আছে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানেন? গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপর কি হবে? তারপর হবে অবজেক্ট।
এটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার আপনাকে মুখস্থ করতে হবে, তারপরে এই চিনিবার উপায় আপনাকে মুখস্থ করতে হবে। তো এখানে দেখেন রিড আছে, আই রিড ফর, একটু শব্দ হচ্ছে বাইরে, আমি একটু জানালাটা অফ করে দিয়ে আসি। ক্লাস করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছেন না তো আপনারা? ঠিক আছে, আর কে কে ঠিক আছে? সত্যি কথা বলবেন, আমি যেহেতু আর মেরে আসছি না। আচ্ছা দেখেন, আই ড্যাশ রিড ফর 3 আওয়ার্স। তো এখানে ফর আছে বলে ভার্বের সাথে কি হবে, হ্যাভ বা হ্যাজ এ বিন হবে, তার সাথে আইএনজি। তাহলে এখানে ফর আছে, তাহলে আয়ের পরে কি বসে, হ্যাভ বসে না হ্যাজ বসে? হ্যাভ। তাহলে আই হ্যাভ, তারপর কি হবে, এই যে বিন হবে, বিন। তারপর কি হবে, ভার্বের সিঙ্গেল রূপ রিড থাকলে রিডই হয়, রিডের সাথে কি যোগ হবে, আইএনজি, আইএনজি রিডিং। আর কি অবজেক্ট মানে বাকি অংশ দিয়ে দিলাম, বুঝছেন? তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে হয়, জাস্ট একটা দেখে বুঝিয়ে দিলাম। এবার লেখেন, যেই ভার্বের পূর্বে যেই ওয়ার্ডগুলো থাকলে ভার্বের সিম্পল রূপ হবে, বা আপনারা বলেন বেস ফর্ম বা ভার্ব ওয়ান, যেটাই বলেন, ঠিক আছে, ভার্বের সিম্পল রূপ হবে কোনগুলো থাকলে, ক্যান, কুড, মে, হ্যাঁ মডেল, মডেল অক্সিলারি থাকলে হবে মে, মাইট, তারপরে উইল, উইল উড, হ্যাড বেটার, হ্যাড রেদার, তারপর উড রেদার, উড রেদার, তারপর হচ্ছে লেট, মাস্ট, নিড, নিড ডেয়ার। এই কটা থাকলে কি ভার্বের বেস ফর্ম হবে। সবাই তুলছেন? সবার যদি তোলা হয় তাহলে আমি একটু উদাহরণ দিই। দেখেন, লেট হিম ড্যাশ টু চুজ what he like, what he likes। এখানে কি হবে শূন্যস্থানে বলেন? let him, এখানে কি বসবে, টু বাদ যাবে, তো এবার আচ্ছা শোনেন, এইখানে চুজের পাস্ট ফর্ম হচ্ছে চুজই হয়, ঠিক আছে, চুজ ইজ চুজেন, তাই না? মনে আছে, চুজ ইজ চুজেন, এটা আছে প্রেজেন্ট, তারপরে হচ্ছে কি দ্বিতীয় রূপ, তারপরে আছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা বুঝে গেলাম এই যে এই লেট থাকার কারণে এখানে কি ভার্বের বেস ফর্ম হয়েছে, আর লেটের পরে সব সময় সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, মনে থাকবে? আচ্ছা,
এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব। বলেন, সবকে একদিনই শিখাই দেবেন? মাইন্ড লেখেন, MIND, মাইন্ড, WRTH, অর্থ। এই জিনিসগুলো মুখস্থ করতে গিয়ে আপনাদের জান বের হবে, ঠিক আছে? উইথআউট, মাইন্ড, অর্থ, উইথআউট, পাস্ট, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, COULD, কুড নট হেল্প, could not help, would you mind, WULD, would you mind, with view to, with view to, look forward to, look forward to, get used to, get used to, owing to, owing to। আর যদি কোনো প্রিপজিশন থাকে, প্রিপজিশন, প্রিপজিশন, যদি কোনো প্রিপজিশন থাকে তাহলে কি হবে? হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সবাই তুলছেন? আমি দুটো উদাহরণ দিয়ে ক্লাস শেষ করে দেব। সবার তোলা শেষ? এইগুলো মুখস্থ করতে হবে। আবার নেক্সট ক্লাস কবে বলেন তো? রবিবার। তো মাঝখানে সুযোগ পাচ্ছে না, রবিবারে কি হবে? এক্সাম হবে। কি কি এক্সাম হবে? রবিবারে এক্সাম। আমরা এই 3 দিনে যা যা হ্যাঁ 3 দিনে যা যা শিখছি তার উপরে এক্সাম। আপনাদের হচ্ছে প্যারাগ্রাফ ছিল, তারপর হচ্ছে রচনা ছিল। আপনাদের ভিতরে যে সুন্দর করে পড়াটা নোট করছেন সে ওইটা গ্রুপে দিয়ে দেবেন, বুঝছেন? যে রবিবারে এক্সামে এই জিনিসগুলো থাকবে, যেমন শতকরা থাকবে, তারপরে হচ্ছে ওই যে আজকে তো কি পড়া হলো না, লাভ ক্ষতি পড়া হয়নি, শুধু শতকরা শেষ হয়েছে, শতকরা। তারপরে আছে হ্যাঁ পাশ ফেলের অঙ্কগুলো হয়েছে, এর আগেও অঙ্ক হয়েছে, এনভায়রনমেন্ট পলিউশন, এটা ছিল কি প্যারাগ্রাফ। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ পড়া দিয়েছিলাম, প্রথম দিন দিয়েছিলাম 5 লাইন, পরের দিন দিয়েছিলাম 5 লাইন, মানে 5 সেন্টেন্স 10 সেন্টেন্স। তো এনভায়রনমেন্ট পলিউশন এই 3 দিনে পুরোটাই আমাদের কমপ্লিট। হ্যাঁ 150 ওয়ার্ডে শিখতে পারেন। তারপরে কি ছিল? পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ রচনা, ঠিক আছে? আপনাদের এক্সামটা নেওয়া হবে, আমি হচ্ছে একটা প্রশ্ন তৈরি করব, প্রশ্ন তৈরি করে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেব, সেটা আপনারা সুন্দর করে পরীক্ষা দেওয়ার পরে ওই পরীক্ষার ইয়েগুলো ছবি তুলে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করবেন। আমাদের একটা পেজের লিংক, গ্রুপের লিংক দেওয়া হয়েছে না? হ্যাঁ গ্রুপে আপনারা হচ্ছে পোস্ট করবেন। তো আমি গ্রুপটাও দেখিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন ওই গ্রুপের আমি হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দেবো যাতে সবাই পোস্ট করতে পারেন। ওটা ইয়ে করা রয়েছে, তো কারো পোস্ট অ্যাপ্রুভ হয় না, শুধু আমরা যাদেরকে অ্যাপ্রুভ না করি, আর আমরা নিজেরাও পোস্ট করি না। অত সময় কই বলেন? পরিবেশ দূষণ, তারপরে কি কি ছিল? ওই যে জব সলিউশন, জব সলিউশন থেকে এই দেখেন জব সলিউশনের এই যে এই জব
এই জব সলিউশনের, এটা তো জব সলিউশন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে জব সলিউশন। দেখতে পাচ্ছেন জব সলিউশন? আচ্ছা দাঁড়ান, আমি তো স্ক্রিন শেয়ারই দিইনি। এখন দেখতে পাচ্ছেন? এই যে দেখেন মাসিক জব সলিউশন, মাসিক জব সলিউশন লেখা আছে। তো এই জব সলিউশনের এই যে নিচের দিকে দেখেন আগস্ট 2025, মানে আগস্ট মাসে যত পরীক্ষা হয়েছে সরকারি সব পরীক্ষাগুলোর উত্তর এখানে দিয়ে আছে। তো এইখানে ইসলামী ব্যাংক হাসপাতালের এই প্রশ্নটা আপনাদের পড়া ছিল। এখানে প্রশ্ন ছিল কতটি? 25টি প্রশ্ন ছিল। এই 25টি প্রশ্ন পড়া ছিল। তারপরে আগামীকাল পড়া থাকবে পরেরটা, মানে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয়ের এখানে যে কয়টা প্রশ্ন আছে সেই কয়টা। এখানে প্রশ্ন আছে কয়টা? অনেকগুলা কই। হ্যাঁ, পিডিএফ হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আগের গুলো আপনার কাছে যাবে না, হোয়াটসঅ্যাপে আমি আবার এই ফাইলটা সেন্ড করে দেবো। তো এই প্রশ্নটা পড়া থাকবে নির্বাচন কমিশনের এইটা, বুঝছেন? তো এটা পড়া থাকবে, এটা হচ্ছে পিলির। আর পড়া থাকবে রিটেনের। রিটেনের আজকে পড়া ছিল, এটা দেখেন মাসিক লিখিত জব সলিউশন। তো এটার অফিস সহকারী কাম কম্পিউটার, মানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের এটা পড়া ছিল। হ্যাঁ, আলাদা আলাদা পড়া। এটা হচ্ছে রিটেন, রিটেনের হচ্ছে এটা পড়া ছিল। আর কালকে পড়া থাকবে হচ্ছে এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রশ্নটা। এই দুটো পড়া থাকবে। আপনাদের কাজ হচ্ছে শুধু পড়া এবং পড়ে নিজেকে তৈরি করা। এই আমি যা পড়া দিচ্ছি এগুলো সর্বোচ্চ 2 ঘন্টার ভিতর হয়ে যাওয়ার কথা, এর বেশি সময় লাগবে না আপনারা যদি পড়েন। কি বেশি সময় লাগে? আপাতত ম্যাথ গুলো করার দরকার নেই। এখান থেকে যে ম্যাথ গুলো পারবেন তো করবেন, যেগুলো পারবেন না সেগুলো করবেন না। কারণ আমাদের কোর্স যখন শেষ হবে তখন আপনি এই সব ম্যাথ পারবেন, বুঝছেন? হ্যাঁ, ইংলিশ পড়বেন, ইংলিশ পড়বেন, ইংলিশ পড়ে পড়ে ধারণা নেবেন কেমন প্রশ্ন হয় পরীক্ষায়, কেমন না হয়, বুঝছেন? শুধু ম্যাথটাতে সবই পড়বেন, ম্যাথও চেষ্টা করবেন, যেগুলো যদি পারেন তো করবেন। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই। তো হ্যাঁ, সবাই লিভ নিয়ে নিই আমরা। তো আগামী আগামী ক্লাসে পরীক্ষা হবে এবং এই যে পড়াটা দেওয়া থাকলে এটা সুন্দর করে আপনারা দিয়ে দেবেন, দিয়ে পোস্ট করে দেবেন। আমি গ্রুপ লিংকটা ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দিয়ে দিয়েছি মেসেঞ্জারে, আপনারা করে নেবেন, ঠিক আছে?